লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকার মাটিতে আমাদের এক পূর্বপুরুষ বাস করত। সে না ছিল জঙ্গলের রাজা সিংহ, না ছিল বিদ্যুতের গতির চিতা, তার ছিল না ধারালো নখ, না ছিল শত্রুকে ভয় দেখানোর মতো বিশাল দেহ। সত্যি বলতে সে ছিল দুর্বল, অনিরাপদ। সে নিজেই ছিল শিকার। প্রতিটি সকালে হয়তো তার চোখ খুলত এই প্রশ্ন নিয়ে, আজ কি আমি বেঁচে থাকব? চারপাশে ছিল সাভানার ক্ষুধার্ত শিকারীরা এবং প্রায় সে তাদের খাদ্যে পরিণত হতো। প্রকৃতির নিয়ম তো একদম সোজা, যে শক্তিশালী সে বাঁচবে, যে দুর্বল সে শেষ হয়ে যাবে। তার গল্প তো অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে কি হলো এমন? সেই সরল প্রাণীর ভেতরে এমন কোন চিঙ্গারি জ্বলে উঠল যে সে শুধু নিজেকে বাঁচালো না, বরং পরবর্তী লক্ষ লক্ষ বছরে পুরো পৃথিবীর উপর রাজত্ব করল? এই গল্প আমাদের ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবী। এই গল্প সেই প্রথম পদক্ষেপের, যা চিরকালের জন্য পৃথিবী বদলে দিয়েছে। এই গল্প আফ্রিকার সেই প্রথম মানুষের, যাকে আমরা বলি হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাসের গল্প বুঝতে হলে আমাদের সময়ের আরও একটু পেছনে যেতে হবে। আজ থেকে প্রায় 40 লক্ষ বছর আগে। তখনকার পৃথিবী আজকের মতো ছিল না। আফ্রিকা ছিল ঘন সবুজ অরণ্যে ঢাকা। আমাদের সবচেয়ে প্রাচীন পূর্বপুরুষদের একজন, অস্ট্রালোপিথেকাস, এই গাছেই থাকত। তাদের জীবন অনেকটাই বানরের মতো ছিল। ফল পাতা খাওয়া আর শিকারীদের হাত থেকে বাঁচতে ডালে ডালে লুকিয়ে থাকা। তাদের মস্তিষ্ক ছিল ছোট আর শরীরও বানরের মতোই। কিন্তু তারপর প্রকৃতি পাশা উল্টে দিল। জলবায়ু বদলাতে লাগল। আবহাওয়া গরম আর শুষ্ক হতে শুরু করল। আফ্রিকার জঙ্গল সংকুচিত হতে লাগল, আর তাদের জায়গা নিল দূর দূর পর্যন্ত ছড়িয়ে থাকা ঘাসের মাঠ, যাকে বলে সাভানা। গাছের সেই নিরাপদ আশ্রয় আর রইল না। এখন মাটিতে নামা বাধ্যতামূলক ছিল। আর এখানেই আমাদের গল্পে এলো প্রথম বড় টুইস্ট। অস্ট্রালোপিথেকাস এমন কিছু করল যা আগে কেউ করেনি। সে 2 পায়ে সোজা হয়ে দাঁড়াল। এটা কোনো ছোট বিষয় ছিল না, এটা ছিল এক বিপ্লব। সোজা হয়ে দাঁড়ানোর মানে সে এখন উঁচু ঘাসের ওপারেও দেখতে পারত, দূর থেকে শিকারীদের আসতে দেখতে পারত, আর খাবারের খোঁজও করতে পারত। কিন্তু সবচেয়ে বড় লাভ হলো তার হাত দুটো মুক্ত হয়ে গেল। এখন সে হাঁটতে হাঁটতে জিনিস তুলতে পারত, নিজের বাচ্চাকে কোলে নিতে পারত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যন্ত্র ব্যবহার করতে পারত। 2 পায়ে হাঁটার এই কৌশলটাই ছিল সেই প্রথম ইট, যার ওপর মানবতার পুরো প্রাসাদ দাঁড়াতে যাচ্ছিল। সময় এগোলো এবং প্রায় 28 লক্ষ বছর আগে আমাদের মতো হোমো গণের সূচনা হলো। এই গণেই এলো এক নতুন প্রজাতি, হোমো হ্যাবিলিস, অর্থাৎ দক্ষ হাতে কাজ করা মানুষ। নামেই বোঝা যায় এই পূর্বপুরুষই প্রথম পাথরের যন্ত্র বানাতে শুরু করেছিল। এই যন্ত্রগুলো ছিল খুব সাধারণ, শুধু একটা পাথর আরেকটা পাথরের সাথে ঠুকে ধার তৈরি করা। কিন্তু ইতিহাসের জন্য এটা ছিল এক মাইল ফলক। এই যন্ত্র দিয়ে তারা বড় শিকার করতে পারত না, কিন্তু এমন কাজ করতে পারত যা আগে অসম্ভব ছিল। যখন কোনো সিংহ বা চিতা শিকার খেয়ে চলে যেত, তখন হোমো হ্যাবিলিস নিজের জীবন ঝুঁকিতে ফেলে সেই বেঁচে থাকা মাংস ছেঁচে নিত। তারা এই পাথর দিয়ে পশুর মোটা হাড় ভেঙে তার ভেতরের সবচেয়ে পুষ্টিকর অংশ, বোন ম্যারো, বের করতে পারত। এটা ছিল শক্তি আর প্রোটিনের ভাণ্ডার, যা তাদের মস্তিষ্কের বিকাশে বড় ভূমিকা রেখেছিল। হোমো হ্যাবিলিস আমাদের শিখিয়েছিল, বাঁচতে শুধু শরীরের শক্তি নয়, মস্তিষ্ক আর প্রযুক্তিও দরকার। তারা তখনও চালাক মরিখেকো ছিল, শিকারী নয়, কিন্তু তারা সেই চিঙ্গারিটা জ্বালিয়ে দিয়েছিল যেটা একদিন আগ্নেয়গিরি হতে চলেছিল। তারা মঞ্চ তৈরি করেছিল আরও স্মার্ট, আরও ভয়ঙ্কর এক খেলোয়াড়ের জন্য। প্রায় 19 লক্ষ বছর আগে পূর্ব আফ্রিকার মাঠে এক নতুন ধরনের প্রাণীর আগমন হলো। ছিল তো হোমো হ্যাবিলিসেরই বংশধর, কিন্তু তার চেয়ে অনেক বেশি উন্নত। এটাই ছিল হোমো ইরেক্টাস, অর্থাৎ সোজা হয়ে চলা মানুষ। আর এই নাম তার কাজকে পুরোপুরি মানায়। যেখানে তার পূর্বপুরুষরা একটু ঝুঁকে হাঁটত, সেখানে হোমো ইরেক্টাসের দেহ ছিল প্রায় আমাদের মতো সোজা আর ভারসাম্যপূর্ণ। সে ছিল প্রথম প্রাণী যার শারীরিক গঠন অনেকটাই আধুনিক মানুষের মতো। এই পরিবর্তন শুধু চেহারাই ছিল না,
তার সক্ষমতাতেও ছিল বিশাল লাভ। তার দেহ ছিল দৌড়ানোর জন্য তৈরি। তার পা ছিল লম্বা আর শরীরের লোমও কম ছিল, যাতে দৌড়ানোর সময় ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা থাকে। সে ছিল এক ম্যারাথন দৌড়বিদ, যে গড়ান্ত করে দিতে পারত। কিন্তু সবচেয়ে বড় আর বিপ্লবী পরিবর্তনটা হয়েছিল তার মাথার ভেতরে। হোমো ইরেক্টাসের মস্তিষ্ক তার পূর্বপুরুষ হোমো হ্যাবেলেসের তুলনায় প্রায় দ্বিগুণ বড় ছিল। লক্ষ লক্ষ বছর ধরে রাত মানে ছিল অন্ধকার, ঠান্ডা আর ভয়। সূর্য ডুবলেই পৃথিবী হয়ে যেত বিপজ্জনক শিকারীদের। আগুন ছিল আরেক আতঙ্ক। জঙ্গলে বজ্রপাত হলে আগুন সব কিছু জ্বালিয়ে ছাই করে দিত। সব প্রাণী আগুনকে ভয় পেত, আমাদের পূর্বপুরুষরাও। কিন্তু হোমো এরেক্টাস এই ধ্বংসাত্মক শক্তির মধ্যে একটা সুযোগ দেখেছিল। তারা দেখেছিল আগুনে বড় বড় শিকারীরাও দূরে পালায়। তারা অনুভব করেছিল আগুনের কাছে উষ্ণতা আছে। হয়তো তারা এটাও লক্ষ্য করেছিল যে আগুনে ঝলসানো মাংস কাঁচা মাংসের চেয়ে ভালো লাগে। তাদের মস্তিষ্ক এসব বিষয়কে একসাথে জুড়ে এক বিপ্লবী ধারণা তৈরি করেছিল। আমরা কি এই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারি? শুরুটা হয়তো এক দুর্ঘটনা ছিল। হতে পারে কোনো জ্বলন্ত বন থেকে তারা এক শুলগে থাকা ডাল তুলে এনে নিজের গুহায় রেখেছিল। ধীরে ধীরে তারা আগুনকে বাঁচিয়ে রাখা শিখেছিল। বিজ্ঞানীদের কাছে এমন প্রমাণ নেই যে হোমো ইরেক্টাস নিজে আগুন জ্বালাতে পারত, কিন্তু শক্ত প্রমাণ আছে যে তারা আগুন ব্যবহার করতে জানত। দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারওয়ার্ক গুহার মতো জায়গায় প্রায় 10 লক্ষ বছর পুরনো পোড়া হাড় আর ছাই পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় যে হোমো ইরেক্টাস বা তাদের মতো প্রাথমিক মানুষ আগুন গুহার ভেতরে ব্যবহার করত। আগুন নিয়ন্ত্রণ করা মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। প্রথমত ছিল নিরাপত্তা। রাতে জ্বলে থাকা আগুন ছিল এক সুরক্ষা বর্ম, যার কাছে কোনো শিকারী আসার সাহস করত না। এখন রাত আর ভয়ের নয়, বিশ্রামের ছিল। দ্বিতীয়ত ছিল উষ্ণতা। আগুন ঠান্ডা রাত আর শীতল আবহাওয়ায় তাদের বাঁচিয়ে রাখত। এর কারণেই তারা পরবর্তীতে আফ্রিকার গরম অঞ্চল ছেড়ে ইউরোপ আর এশিয়ার ঠান্ডা এলাকায় বসতি গড়তে পেরেছিল। তৃতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রান্নাঘর। এক শক্তিশালী বৈজ্ঞানিক তত্ত্ব বলে রান্না করার কৌশল আমাদের বিকাশে বিশাল ভূমিকা রেখেছে। রান্না করা মাংস নরম, হজমে সহজ আর বেশি পুষ্টিকর ছিল। রান্নায় ব্যাকটেরিয়াও মারা যেত, ফলে রোগ কম হতো। এই অতিরিক্ত শক্তি তাদের ইতিমধ্যেই বড় মস্তিষ্ককে আরও বড় হতে সাহায্য করেছিল। চতুর্থত ছিল সামাজিক বন্ধন। সারাদিনের শিকারের পর পুরো দল আগুনের চারপাশে জড়ো হতো। এখানে তারা খাবার ভাগ করত, কথা বলতো আর একে অপরের সাথে যুক্ত হতো। আগুন সমাজকে মজবুত করেছিল। হোমো ইরেক্টাস আগুন তৈরি করেনি, আগুন সব সময়ই ছিল, কিন্তু তারা আগুনের ভয় জয় করে তাকে নিজেদের সবচেয়ে বড় বন্ধু বানিয়েছিল। তারা আর অন্ধকারে ভয় পাওয়া প্রাণী ছিল না, বরং অন্ধকারে আলো জ্বালানো প্রথম মানুষ ছিল। নতুন যন্ত্র আর আগুনের শক্তি নিয়ে হোমো ইরেক্টাস এখন ফুড চেনে ওপরে ওঠার জন্য প্রস্তুত ছিল। তারা আর শুধু অন্য প্রাণীর ফেলে যাওয়া অংশে বেঁচে থাকত না, তারা নিজেরাই শিকারী হয়ে উঠছিল। আর তাদের পদ্ধতি ছিল একেবারে আলাদা। তাদের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের দেহ, যা দীর্ঘ দূরত্বে দৌড়ানোর জন্য তৈরি। বিজ্ঞানীদের ধারণা তারা হয়তো এক বিশেষ শিকার কৌশলে পারদর্শী ছিল, যাকে বলা হয় পারসিস্টেন্স হান্টিং বা ধৈর্যের শিকার। কল্পনা করুন, তীব্র দুপুরের গরমে হরিণের মতো প্রাণী দ্রুত দৌড়ায়, কিন্তু তার শরীর দ্রুত গরম হয়ে যায়। অন্যদিকে হোমো ইরিক্টাসের কম লোমযুক্ত দেহ ঘামের মাধ্যমে ঠান্ডা থাকত। তারা স্থির গতিতে ঘন্টার পর ঘন্টা থামা ছাড়াই প্রাণীটাকে তাড়া করত। শেষে প্রাণীটা গরম আর ক্লান্তিতে লুটিয়ে পড়ত, আর শিকারীরা সহজেই তাকে ধরত। এটা শক্তির নয়, বুদ্ধি আর সহনশীলতার খেলা ছিল।